আমি কথা দিচ্ছি এই আফফান মাহির খান কথা দিচ্ছে যতদিন না তুই এই ভুলের জন্য পস্তাবি, আফসোস করতে করতে গুমড়ে মরবি, ততদিন ঠিক ততদিন আমার এই চেহারা তোকে দেখাবো না। কয়েক বছর পূর্বের এই কথাখানি মনে পড়তেই কপল বেয়ে অশ্রু গড়ালো আয়রার। যেদিন তার প্রিয় মাহির ভাই ছেড়ে গিয়েছিল তাকে, তার একটি ভুলের জন্য আজ 6টি বছর সে তার থেকে দূরে। না দেখেছে চোখের দেখা আর না শুনেছে কণ্ঠস্বর। মানুষটাকে এক পলক দেখার জন্য ছাতক পাখির ন্যায় ছটফট করে সে, কিন্তু পাষাণ লোকটা দেখে না তার এই ছটফটানি। লোকটাকেই বা কী দোষ দিবে সে? দোষী তো সে নির্দোষ মানুষটার চরিত্রে দাগ লাগালো যে। কোলের উপর পড়ে আছে ছোট এক ফটো ফ্রেম, হাস্যোজ্জ্বল চেহারার এক তরুণ ছেলে ফুল গুজে দিয়েছে ছোট বাচ্চা মেয়ের কানে। মেয়েটা তখন খিলখিল করে হাসে। এই ছবিটা তার আর তার মায়ের ভাইয়ের থাকা সকল স্মৃতি বাবা নষ্ট করে দিয়েছে। এই একটা ফ্রেম লুকিয়ে রেখেছিল সে। যখনই মানুষটাকে ভীষণ মনে পড়ে তখন এই ছবিখানা দেখে নীরবে অশ্রু ঝরায়। আয়রা ছিল হরণীর মতো চঞ্চল, রূপে ছিল নজর কাড়া। তার অপার সৌন্দর্যের কারণে ছোট থেকেই অনেক হেনস্থার শিকার হয়েছে সে। সমাজের মুখোশধারী কিছু লোকের সুযোগ পেলেই তাদের কুৎসিত নজর বুলাতে তার উপরে। কখনো রাস্তাঘাটে বখাটে ছেলেদের, কখনো দোকানি লোকদের, কখনো শিক্ষক নামক পশুদের কুদৃষ্টিতে পড়েছে। প্রতিবার তার মাহি ভাই আগলে নিত তাকে, বাবার ভয়ে যদিও কখনো হাত বাড়ানোর সাহস করেনি কেউ, তবে তাদের কুরুচিপূর্ণ দৃষ্টি যথেষ্ট ছিল ছোট্ট মেয়েটার মনকে বিতৃষ্ণায় ভরিয়ে দিতে। আয়রার এখনো স্পষ্ট মনে আছে সেদিনটার কথা। জিএসসি পরীক্ষা দিতে যাবে সে। সকাল সকাল মাহির ভাই তার সামনে বড় এক বক্স ভর্তি বোরকা আর হিজাব এনে দিয়ে বলেছিল, আজকে পর থেকে বোরকা ছাড়া বাইরে কোথাও যাবি না তুই। এখানে শখানেক বোরকা হিজাব রয়েছে, একই বোরকা দ্বিতীয়বার পরতে ভালো না লাগলে বলবি আমায়, বোরকার ফ্যাক্টরি তুলে আনবো। তবুও যেন তোকে বোরকা ছাড়া বাইরে না দেখি। আয়রা শুধু বিস্ময় নিয়ে তাকিয়েছিল, তারপর রেখেছিল তার মাহির ভাইয়ের কথা। আর বোরকা ছাড়া বাহিরে যায়নি সে। কিন্তু বিপদ যদি ঘরে বয়ে আসে তখন বাহিরে যাওয়া আসাতে কি আসে যায়। সেদিন ছিল আরমানের জন্মদিন। আয়রা তখন নবম শ্রেণীতে পড়ে। ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে বড় এক গাউন পরে পুতুলের মতো সেজেছিল সে। ছোট বড় সকল লোক মুখে শুধু তার রূপের প্রশংসা। বাড়ি ভর্তি লোকজনের থেকে প্রশংসা কুড়িয়ে তার মায়ের ভাইয়ের কাছে ছুটে গিয়েছিল। দেখা পায়নি তার, সে ভেবেছে বাইরে গিয়েছে হয়তো, তাই আর অপেক্ষা করেনি। ফ্লোর ছুঁড়ে যাওয়ার বড় গ্রাউন্ডখানা দু হাতে ধরে ছুটছে সে মাহির ভাইয়ের খোঁজে। সিঁড়ির কাছে আসতেই শুনতে পেল কেউ ডাকছে তাকে। গাড় বাঁকিয়ে তাকালো সে চিলেকোঠার ঘরটাতে। বাড়ি ভর্তি মানুষের গিজগিজ আর গান বাজনার আওয়াজে মানুষটার কণ্ঠ ধরতে পারেনি সে। মাহির ভাই ভেবে ছুটে গিয়েছিল সেখানে, কিন্তু সে আজ করতে পারেনি। তার জন্য কি অপেক্ষা করছে ওই ছোট্ট ঘরটাতে? তার মিনিট পাঁচেকের মাথায় মাহির ফিরেছে বাড়ি। তার মামিমা মোড়ের দোকানে পাঠিয়েছিলেন তাকে। ঘরে নাকি সাবুদানা ফুরিয়ে গিয়েছিল, সাবুদানা আনতে। বাড়ি ফিরে তৃষার্ত চোখে এদিক ওদিক কাউকে খুঁজছে, কিন্তু দেখা পায়নি। অনেকক্ষণ হলো ধোয়া ওড়ানো হয় না, এত লোকজন আর বাচ্চাদের থেকে নির্বিচ্ছিন্ন স্থানের খোঁজে ছাদের দিকে পা বাড়ালো। কয়েক সিঁড়ি মারাতেই কারোই অস্পষ্ট চিৎকার কানে বাজলো তার। চলন্ত পা থেমে গেল সেখানেই। কারো কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, আর সেটা উপরের ঘর থেকেই আসছে। এই কণ্ঠস্বর চিনতে বেগ পোহাতে হলো না মাহিরের। উদ্ভ্রান্তের ন্যায় ছুট লাগালো সেদিকে। ভিজে রাখা দরজা ঠেলতেই চোখে পড়ল বিধ্বস্ত আয়রাকে। তার থেকে কয়েক হাত দূরে নিচে পড়ে আছে সে। কৃত্রিম সাজ সব লেপ্টে আছে মুখে। কোমর সমান চুলগুলো সব অগোছালো খড়ের
মতো ছড়িয়ে আছে ফ্লোরে। বাহুর দিকে গাউনের একাংশ ছেঁড়া, যার দরুন ফর্সা বাহু দৃশ্যমান। তার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে রিমন। তার পরীর এমন করুণ অবস্থা দেখে আর কিছু বোঝার বাকি নেই তার। ছুটে গিয়ে কয়েক ঘা বসিয়ে দিয়েছে রিমনকে। মুখের ওপর অবিরত আঘাতের ফলে নাক ফেটে রক্ত গড়ালো তার। তবু ছেলেটা ছিল নির্বিকার। রক্তে ভেসে যাওয়া লাল দাঁত বের করে পাগলের মতো হাসছিল তখন। প্রথমে এর মর্ম বুঝতে না পারলেও পরে বুঝেছিল মাহির। এটা ছিল সাজানো ফাঁদ। ছোটবেলা থেকেই আয়রার প্রতি দুর্বলতা ছিল রিমনের, কিন্তু মাহিরের কারণে কখনো দাঁড় ঘেঁষতে পারেনি আয়রার। বরং চোখ তুলে তাকালে এর মাসুল দিতে হতো মাহিরের কাছে। সেই ক্ষোভ থেকেই আয়রার থেকে মাহিরকে দূরে সরানোর ফাঁদ পেতেছিল সেদিন। আয়রার কোনো ক্ষতি করতো না সে, কেননা আয়রার বাবা নাম করা পুলিশ অফিসার। তার মেয়ে ক্ষতি করে বেশি দিন পালিয়ে বাঁচা সম্ভব নয়। সেদিন আয়রাকে শুধু ভয় দেখানো হয়েছিল। তাদের পরিকল্পনা অনুসারে মাহির বাঁচাতে যাবে তাকে এবং আঘাত করবে রিমনকে, কিন্তু আয়রা যেন সত্যিটা না বলে কাউকে। তাকে শেখানো হয়েছিল সবাইকে বলতে যে মাহির তার সাথে খারাপ ব্যবহার করেছে এবং রিমন দেখে ফেলেছিল তাই রিমনকে মেরেছে, আর নয়তো তার মাহির ভাইকে মেরে ফেলবে। দেশের নামকরা 6 জন গুন্ডা মস্তান বাড়া করেছে সে। আয়রা যদি সত্যিটা বলে দেয় তবে পরের দিন রাত পোহানোর আগে মাহিরের লাশ পড়বে। কিশোরী আয়রা তখন প্রচণ্ড ভয় পেয়েছিল। ভালো মন্দ হিসেব করার মস্তিষ্ক তার ছিল না। ছোট্ট মস্তিষ্কে শুধু এতটুকুই বুঝেছিল তার মাহির ভাইকে বাঁচাতে হবে। তারপর তাই হয়েছিল যা রিমন চেয়েছিল। বাড়ি ভর্তি লোকজনের সামনে রিমনের কলার ধরে আয়রাকে জিজ্ঞাসা করেছিল মাহির, ও তোর সাথে কি করেছে বল আরু। আয়রা নীরবে মাথা নেড়েছিল, বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। মাহির তখন হাঁ করে তাকিয়েছিল। সেই সুযোগে মিকি কান্নার ভান ধরে হাউমাউ করে বলেছিল, রিমন, আমি আয়রাকে কিছু করিনি আঙ্কেল। মাহির ওর সাথে নোংরামি করেছিল, আমি দেখে ফেলেছি, তাই আমাকে কুত্তার মতো মেরেছে। পর মুহূর্তে আয়রার সম্পত্তি চেয়ে বলতে লাগলো তাকে, বলো আয়রা বলো, আমি সত্যি বলছি কি না। নিশ্চুপ আয়রা শব্দহীন অশ্রু বিসর্জন দিতে দিতেই মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। সেদিন গোটা আকাশটা ভেঙে পড়েছিল মাহিরের মাথায়। তার পাখি বিশ্বাসঘাতকতা করলো। তার মামার করা অপমান, লাঞ্ছনা, লোক মুখের বৎসনা সব নীরবে শুনে গিয়েছিল সে। তারপর আয়রাকে এই কথা বলে মায়ের হাত ধরে বেরিয়ে গিয়েছিল এ বাড়ি থেকে। আর ফেরেনি সে। মাহমুদ বাড়িতে পা রাখা তো দূরের দেশ, ছেড়ে কোথায় গিয়েছে তাও জানা নেই কারো। এরা কিছুদিন পরেই রিমনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল রাস্তায়। কি বেহাল দশা হয়েছিল তার। লোকে দেখে আঁতকে উঠেছিল। আজও একটা হাত স্বাভাবিক হয়নি তার। লোকে দেখে আঁতকে উঠেছিল। আজও একটা হাত স্বাভাবিক হয়নি তার। দুটো আঙ্গুল ভেঙে বাজ দিয়ে আছে। আয়রা জানে এটা তার মাহির ভাইয়ের কাজ। তার দিকে হাত বাড়ানোর সাজা দিয়েছে। তাতে কি, লোকটা তো হারিয়ে গেছে। ফুফুর কাছে কেঁদে কেঁদে সব বলেছিল আয়রা। তিনি শুধু নীরবে শুনে গিয়েছিলেন। যাই হয়ে যাক, ছেলেটা তার সম্মান হারিয়েছে, অপমানিত হয়েছে, তা তো আর ফিরে পাওয়া যাবে না। আর তারই বা কী করার আছে। ছেলে কোথায় আছে সেটাও জানেন না তিনি। প্রতিদিন নিয়ম করে একবার কল দিয়ে খোঁজ খবর নেয়, তারপর আবার সেই নিখোঁজ হয়ে যায়। এভাবেই যাচ্ছে দিন। তবে ফোন আলাপের রুটিনে পরিবর্তন এসেছে। আগে একবেলা ফোন করতো, এখন 2 বেলা ফোন করে। এটাই অনেক। মাঝে মধ্যে ফুপুর পাশে বসে লোকটার কণ্ঠ শোনার জন্য মুখিয়ে থাকে আয়রা, কিন্তু কিভাবে যেন বুঝে যায় সে কোনো কথা না বলেই নীরবে কেটে দেয় ফোন। এসব ভাবতে ভাবতেই হাঁটু মুড়ে কান্নায় ভেঙে পড়ল আয়রা। এক পর্যায়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি পস্তাচ্ছি মাহির ভাই, আমি পস্তাচ্ছি। সেই অনিচ্ছাকৃত ভুলের কারণে প্রতিনিয়ত ধুকে ধুকে মরছি। তুমি ফিরে আসো, তোমার আরও
তোমায় মিস করে মাহির ভাই, প্লিজ একবার ফিরে আসো। নিঝুম নিস্তব্ধ রজনী, ঝিঝি পোকার শিরশির কোলাহল আর নিশাচর পাখিদের কিচিরমিচির শব্দ ভেদ করে আয়রার এই চিৎকার খুব করুণ শোনালো। প্রতিদিন এমন হয় না। যেদিন খুব বেশি মনে পড়ে তার মাহির বাইকে, সেদিন এই ফ্রেমখানা কোলে নিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখবে তাকে। আর এক পর্যায়ে নিজের এই পাপের কথা ভেবে দিশেহারা হয় সে। সব ছেড়ে ছুড়ে ভস্ম করে দিতে ইচ্ছে হয়, কিন্তু চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। পায়ের ওপর পা ভাঁজ করে বিছানায় হেডে হেলান দিয়ে বসে আছে মাহির, চোখ তার নিবদ্ধ থাইয়ের ওপর রাখা ল্যাপটপের স্ক্রিনে। গভীর দৃষ্টিতে দেখছে কাউকে, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। পূর্ণ মনোযোগ দিয়ে সবই দেখল। তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলে উঠল, কাঁদো পাখি, কাঁদো। এতটুকু তোমার প্রাপ্য ছিল। এটাই তোমার জন্য মঙ্গলজনক। আমি আসলে, তুমি নিঃশ্বাস ছাড়ার সময় পাবে না, বিলিভ মি। চোখের জল কখনো শুকাইবে না। ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে পাশের দেওয়ানে সরে ফেলল তা। চোখ বন্ধ করে গা এলিয়ে দিল বিছানায়। মুষ্টিবদ্ধ হাত আড়াআড়ি করে রাখল চোখের ওপর। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই লাফিয়ে উঠল সে। না, কিছুতেই শান্ত হচ্ছে না মন। অহেতুক রাগটা মাথা চাড়া দিয়ে উঠছে। গায়ে জড়ানো স্লিভলেস টি শার্ট খানি খুলে ছুঁড়ে ফেলল অদূরে। দুহাত কোমরে রেখে অস্বাভাবিক গতিতে নিঃশ্বাস ফেলছে। অসহ্য লাগছে সব কিছু। সে চায় ও কাঁদুক, নিজের করা এই ভুলের গানই বয়ে বেড়াক আজীবন। তাকে কাঁদতে দেখলে পৈশাচিক আনন্দ পায় সে। কিন্তু তারপর থেকে কেন যেন রাগ হয় প্রচুর। কোথাও খারাপ লাগা কাজ করে। রাগে ক্ষোভে সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে হয়। তবে কি সেই মায়া কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছে সে? মাঝারি আকৃতির বিলাসবহুল কক্ষের একপাশে ঝুলে আছে কোলবালিশের মতো লম্বাটে গোলক পাঞ্চিস ব্যাগ। বিগত 30 মিনিট ধরে অবিরত পাঞ্চ করে যাচ্ছে মাহির। গেমে নিয়ে একাকার অবস্থা। মেদহীন শরীরের প্রতিটি ভাঁজে লেপ্টে আছে ঘামার্ত পানির কোনা। অগোছালো কুন্তল রাশিগুলো ঢেকে আছে লটাতের বিরক্তিকর আভাস। ঘামাত্মক মুখে নাকের ডগা বেয়ে শুয়ে পড়ছে ঘাম। তাতে তার বিন্দুমাত্র লক্ষ্য নেই। যতক্ষণ না অহেতুক রাগটা নিভে এসেছে, সে পাঞ্চ করতেই থাকবে। বেপরোয়া জীবনে রাগজেদ, কঠোরতা এগুলোই তার সঙ্গী। যখন সে রেগে যায় এবং রাগ ঝাড়ার মুখম্য কারণ থাকে না, তখন এভাবেই নিজের রাগ দমায়। কিন্তু যদি তার রাগের কোনো কারণ থাকে, তবে তা ধ্বংস করে দিতে দুবার ভাবেন না সে। সোয়াল শক্ত করে একের পর এক পাঞ্চ করে যাচ্ছে মাহির। বিরক্তি, রাগ, ক্ষোভ জেঁকে বসেছে তাকে। তার ভাবাবেগ বলে দিচ্ছে সে নিজের মধ্যে নেই। কি মনে করে থেমে গেল হঠাৎ। চোখ বন্ধ করে ঘাট ডলতে লাগলো। এক পর্যায়ে পাশে থাকা স্টুল তাকে লাথি মেরে চেঁচিয়ে উঠল, আই হেট ইউ আইডা। প্যারিস, ফ্রান্স। সকালের নরম রোদ শহর জুড়ে দিয়ে যাচ্ছে উষ্ণ আলিঙ্গন। এপ্রিল মাস, বছরের এই সময়টা মেতে উঠে বসন্তের আমেজে। হাড় কাঁপানো শীত ছাপিয়ে আংশিক উষ্ণ আবহাওয়ার দেখা মিলে নরম বিছানায় গা দাবিয়ে ঘুমিয়ে আছে মাহির। খালি গায়ে কোমর সমান কমফোর্টার টেনে ওপর হয়ে ঘুমে মগ্ন সে। পর্দার ফাঁকে গলিয়ে সূর্যের আলো পিছলে যেতে হাঁসফাঁস করে উঠল। বেডসাইড টেবিল হাতড়ে কাঙ্ক্ষিত বস্তুটি হাতে নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল খানিকটা। পুনরায় পাশ ফিরে শুয়ে ঘুমানোর চেষ্টা করলো। তার আরামের ঘুম হাওয়া করে দিতেই বুঝি আগমন ঘটল কারো। বিশাল আকৃতির ধাতব কাঠের দরজাটায় ধীরিম ধীরিম আওয়াজ পেয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। ভোরের দিকেই ঘুমিয়েছে মাত্র, এই অসময়ে শান্তির ঘুমে ব্যাঘাত ঘটায় চরম বিগড়ে গেল সে। ওপাশে থাকা ব্যক্তি অধৈর্য হাতে আঘাত করেই যাচ্ছে। চেঁচিয়ে উঠল মাহির, রিয়ানের বাচ্চা, আমি উঠলে তোর হাড়গোড় একটাও খুঁজে পাবি না।
তার বিকট আওয়াজ বোধহয় অপর পাশের ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হলো, যা তার অবিরত দরজা ধাক্কানোতেই বোঝা যাচ্ছে। চোখ বুজে ফুস করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো মাহির। দপাদপ পা ফেলে দরজা খুলতেই এক লাথি বসালো আগন্তুক ব্যক্তির কোমরে। খেকিয়ে উঠল রিয়ান, ওরে আল্লাহ রে, কোমরটা গেল আমার! শালা হিটলার, আমার শরীরটা কি সরকারি পেয়েছিস? যখন তখন মেরে দিস। তার কথায় পাত্তা না দিয়ে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল মাহির, হোয়াটস রং উইথ ইউ? এই সকাল সকাল আমার ঘুমের 12টা বাজাতে আসিস কেন? বেলা কটা বাজে সেদিকে খেয়াল আছে মাহির? 9টা বেজে 32 মিনিট। 10টায় আমাদের মিটিং আছে, আর তুই বলছিস সকাল সকাল? মনে পড়লো তার আর বি গ্রুপের সাথে বড় একটা প্রজেক্টের মিটিং আছে আজ। এত বড় কাজের কথা কি করে ভুলে গেল সে? দুহাতে পিছন টেনে ধরল মাথা ভর্তি কালো কুচকুচে চুলগুলো। মুখে বিরক্তকর আওয়াজ তুলে বলল, ও শিট শিট শিট, কি করে ভুলে গেলাম আমি? পর মুহূর্তে কিছু মনে পড়তে চোখ খিসে নিল, ধীর কণ্ঠে বিড়বিড় করলো, আমাকে শেষ করে দিবি তুই? পারছি না আর পারছি না। গাড় বাঁকিয়ে তাকিয়ে আছে রিহান, পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মাহিরকে। এর আবার কি হলো? সে কিছু বলতে নিলে মুখ খুলবে তার আগেই আদেশ করলো মাহির, গাড়ি বের কর। আমি 5 মিনিটে আসছি। 5 মিনিটে আসছি বললেও গুনে গুনে আরও 10 মিনিট দেরি করে নেমেছে সে। গাড়িতে বসে ফোন চাপছে রিহান। মাহিরকে আসতে দেখে ভদ্র ছেলের মতো সোজা হয়ে বসলো। গাড়িতে বসে একবার ঘড়িতে চোখ বুলালো মাহির, অতঃপর গাড়ির স্পিডও মিটার 100তে দিয়ে ধোয়া উড়িয়ে ছুটল গন্তব্যের দিকে। লাফিয়ে উঠল রিহান। মাহিরের পাশে ফ্রন্ট সেটেই বসা ছিল সে। এত স্পিড দেখে কলিজা লাফিয়ে উঠছে তার। মাহিরের এই একটা জিনিসে তার খুব ভয়। সচরাচর এমন হয় না, যখন হয় সে তো কলিজা হাতে নিয়ে বসে থাকে। শুকনো ডোক গিলে মিনমিন করে বলল, স্পিড একটু কমা ভাই, এত তাড়াতাড়ি মরতে চাই না আমি। আমি মরে গেলে আমার না হওয়া বউ বিধবা হয়ে যাবে ভাই, আমার অনাগত বাচ্চা এতিম হয়ে যাবে। তার কথায় মাহিরের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না, বরং স্পিরিট খানিকটা বাড়ল। সলসল চোখে তাকালো রিহান, বাপখানা এমন যেন এখনই কেঁদে দিবে। আমি তোর সাথে যাব না, আমি যাব না, আমাকে নামিয়ে দে। মাহিরের কোনো প্রতি উত্তর না পেয়ে চেঁচিয়ে উঠল রিহান, আম্মু শাট আপ! আর একটা সাউন্ড করলে ধাক্কা দিয়ে ফেলে দিব রাস্কেল! এক ধমকে বেজা বেড়ালের ন্যায় চুপটি করে বসে রইল সে। ভয়ে কাবু চোখ দুটো কখনো দুরন্ত রাস্তায় রাখে, আবার কখনো মাহিরকে দেখে। ওকে বিশ্বাস নেই, সুযোগ পেলেই তো তাকে জাপটে ধরে, কখনো আবার সত্যি সত্যি ফেলে দেয়, বলা যায় না। আয়রাদের বাসা থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে তার কলেজ। কলেজের মূল ফটক পেরিয়ে বিশাল বড় মাঠ, তার চারপাশে নতুন পুরাতন মিলিয়ে কয়েকখানা বিল্ডিং, তার চারপাশ ঘিরে নানান রকম গাছ। মাঠের এক কোণে পুরাতন বিল্ডিংয়ের সামনে একটি বিশালাকৃতির গাছ রয়েছে। মেয়েরা সেই গাছের ছায়ায় বসে অবসর সময় কাটায়। আজ আয়রার 2য় ক্লাস মিস হয়েছে, তার লেকচারার আসেননি, তাই বান্ধবীকে নিয়ে এই গাছের নিচে বসে বাদাম খাচ্ছে তার প্রাণের বান্ধবী সুরাইয়া। দুজনেই বাড়ি একই গ্রাম, তবে এত কাছে না, আবার এত দূরেও না। প্রাইমারি থেকে 8 পর্যন্ত দুজন একসাথে এসেছে, তবে এই পর্যায়ে এসে দুজনে আলাদা বিভাগে চান্স হয়েছে। সে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পেয়েছে আর সুমাইয়া পেয়েছে ইংলিশ। তার ক্লাস মিস মানে এই না যে সুরাইয়ার ক্লাসও ফাঁকা, সে একা একা বোর হবে, তাই ওকে ক্লাস বাক্স দিয়ে নিয়ে এসেছে। আয়রা অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী, পড়ালেখায় এতটাও ভালো না। এককালে ভালো ছিল যখন তার মাহির ভাই তাকে পড়াতো, পড়ার জন্য বকা দিত, পড়ায় ফাঁকি দিলে কান ধরে উঠবোস করাতো। মাহিরের কথা মনে পড়তেই আনমনে হাসল সে, আবার কি মনে করে হাসিটুকু মিলিয়ে গেল আদার ঢাকা মুখের ভাঁজে। তার বাবা, চাচার 2 ভাই, ফরিদ মাহমুদ আর সালেহ মাহমুদ, তাদের একমাত্র বোন মাহিরের মা আলিমা মাহমুদ। যদিও এই পদবি
বিয়ের পর পরিবর্তিত হয়ে নামের সাথে মাহমুদের জায়গায় খান বসেছে। তবে নিজের ফুপুর পরিচয় দিতে নামের সাথে মাহমুদ জুড়ে দিতে ভালো লাগে আয়রার। তার চাচা ফরিদ মাহমুদ তার বাবার বড়, ওনার 2 ছেলে মেয়ে আরিয়ান মাহমুদ ও সায়রা মাহমুদ। সালেহ মাহমুদের 2 ছেলে মেয়ে আয়রা মাহমুদ ও আরমান মাহমুদ। আরিয়ান আয়রা থেকে 4 বছরের বড় এবং সায়রা তার থেকে 6 মাসের ছোট। মাহমুদ বাড়ির সবচেয়ে ছোট সদস্য হলো আরমান, যে আয়রার 3 বছরের ছোট। আয়রার মা হাবিবা মাহমুদ ও চাচি রাজিয়া মাহমুদ, এই মিলিয়ে তাদের পরিবার। তার দাদাকে তারা দেখেনি। আরিয়ানের বয়স যখন 2 বছর তখন তিনি মারা যান, শুধু দাদিকে দেখেছিল। তিনিও 4 বছর আগে মারা গেছেন। দাদির কথা মনে পড়তেই পুনরায় মন খারাপ হলো আয়রার। তার মাহির ভাই কত পাষাণ নানু মারা গেল, তবুও দেখতে আসলো না। কিরে, তখন থেকে কি ভাবছিস? কত কি বলে যাচ্ছি, তুই তো শুনছিস না। সুরাইয়ার মৃদু ধাক্কায় ভাব নাচ্ছন্দে হলো আয়রা। মলিন হেসে শুধালো, কিছু বলছিলি? যা বাবা। এতক্ষণ কাকে কি বললাম বল? শুনছি। বলছি গত সপ্তাহে যে একটা বিয়ের সম্বন্ধ আসলো, এই নিয়ে আর কোনো কথা হয়েছে? হচ্ছে না বিয়েটা। ছেলেটা নাকি সেদিন মাতাল হয়ে রাস্তায় পড়েছিল, ডিউটি থেকে ফেরার সময় বাবার গাড়ির সামনেই পড়ল। এমন ছেলের সাথে বাবা বিয়ে দিবে আমায়? ঠোঁট টিপে হাসল সুরাইয়া, আফসোসের স্বরে বলতে লাগলো, কালে আর তোর বিয়েটা খাওয়া হবে না রে দোস্ত। কত ইচ্ছে ছিল তোর বিয়েতে লুঙ্গি ডান্স দিব। এ পর্যায়ে আয়রাও শঙ্খ হাসলো। একের পর এক তার প্রত্যেকটা বিয়ে ভেঙে যাওয়ার রহস্য আজও অজানা, তবে এতে তার কোনো মাথা ব্যথা নেই। সে তো ছোটোবেলা থেকেই মাহির ভাইয়ের বউ হতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে এক ঝড় তাদের সুন্দর জীবনটাকে উলট পালট করে দিল। এই জীবনে যদি মাহির ভাইয়ের বউ না হতে পারে, তবে সে চিরকুমারী থাকবে। আজ আর ক্লাস করতে ইচ্ছে হলো না আয়রার। ঘাসের উপর রাখা মাঝারি আকৃতির ব্যাগটি কাঁধে তুলে 2 হাত জেরে বলল, আর ক্লাস করতে ইচ্ছে করছে না রে? চল ফুপুর বাসা থেকে ঘুরে আসি। নিজে ব্যাগ তুলে তার পাশে দাঁড়িয়ে ঘড়িতে সময় দেখে সুরাইয়া বলল, আমার তো একটা ক্লাস না করলে নাই হবে। ক্লাস স্যারের ক্লাস, প্লিজ দোস্ত, একটু স্যাক্রিফাইস কর। এই যাব আর আসবো, ততক্ষণে তুই এখানেই থাক, তারপর দুজন ফুপুর বাসায় যাব। আয়রাকে আর কিছু বলতে না দিয়ে স্যুট লাগালো সে। বিরক্ত হলো আয়রা, এখন একা একা বসে থাকতে হবে। সে পুনরায় বসে পড়ল সেখানে। ব্যাগ থেকে ছোট একটি বই বের করে উল্টে পাল্টে দেখলো সেটি। সে বই পড়তে ভালোবাসে, তাই তার বাবা, চাচা, আরিয়ান ভাই, ফুপু তাকে মাঝে মধ্যে বই গিফট করেন। তবে এই বইটি সেদিন ভোরবেলা দরজার সামনে পেয়েছিল। সাথে ছিল ছোট এক চিরকুট। তাতে লেখা ছিল, অনুভূতিটা ঠিকই চিনে নিবে একদিন, এক অচেনা অনুভূতি, তোমায় ভালোবাসি বলেই। বইয়ের প্রস্তুতখানা দেখে মৃদু হাসলো আয়রা। সে জানে না এটা কে দিয়েছে, তবে প্রায়ই এমন হয়। বইয়ের সাথে ছোট একখানা চিরকুট থাকবে, আর তাতে লেখা থাকবে অদ্ভুত সব কথা। বইগুলো সে পড়ে, অনেক ভালো লাগে। বইয়ের লেখাগুলো তাকে ভাবায়, মনে হয় কেউ তাকে শিখিয়ে নিচ্ছে কিভাবে ভালোবাসতে হয়। কিন্তু সে তো কবেই পা পিছলে তার মাহির ভাইয়ের প্রেমে পড়ে গেছে। তার পাশে এই মানুষটাকে ছাড়া যে আর কাউকে ভাবতে গেলে দম বন্ধ হয়ে আসে। তোমার নীরব দূরত্বেও আমি খুঁজে পাই কাছের স্পর্শ, তোমার না বলা কথাতেও শুনি ভালোবাসার অগ্নিকার। এতটুকু পরে থামলো সে। কারো মুখে তার নাম শুনল বোধ হয়। মাথা তুলে তাকালো সামনে। তার ব্যাচমেট সাগর আসছে এদিকে। হাতের বই ভাঁজ করে ব্যাগের ওপর রেখে জিজ্ঞাসা করলো তাকে, কিছু বলবে সাগর? ছেলেটাকে দেখে অনেক পানস্থল লাগলো। জকজকে দাঁতের পাটি বের করে হেসে বলল, হ্যাঁ না ওই আর কি, অনেকক্ষণ হলো নোটিশ করলাম এখানে বসে আসো, ক্লাস করবে না? না, ইচ্ছে করছে না। ঠোঁট এলিয়ে হাসলো সে। পায়ের জুতো ছেড়ে কিছুটা দূরত্ব রেখে বসলো আয়রার পাশে। আয়রা প্রশ্ন করলো, তুমি ক্লাস করবে না?
একদিন না হয় তোমার জন্য করলাম না। তির্যক চোখে তাকালো আয়রা। সে কি তাকে ক্লাস করতে মানা করেছে? তার এমন দৃষ্টিতে ভরকালো সাগর। মেঘে এসে বলল, না মানে তুমি একা একা বসে বোর হচ্ছ, তাই ভাবলাম একটু সঙ্গ দেই তোমার। আয়রা কোনো প্রতি উত্তর করল না, বরং পাশ থেকে বইখানা পুনরায় হাতে তুলে নিল। এমন পরোক্ষ প্রত্যাখ্যানে সাগর অপমান বোধ করলো, তবু গায়ে মাখল না। হাতে থাকা ছোট কৃষ্ণচূড়ার গুচ্ছখানি এগিয়ে দিল আয়রার দিকে। গলা জেরে কেশে বলল, আয়রা তোমার জন্য। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আয়রা। গাইগুই করে মিনমিন করলো, আমি ফুল দিয়ে কি করব? অপ্রস্তুত হলো সাগর। এদিক ওদিক তাকিয়ে বোকা হেসে বলল, না মানে ভাবলাম তোমার ভালো লাগবে তাই। আয়রা সংকোচ বোধ করলো। ফুলটা কি তার থেকে নেওয়া উচিত? না নিলে কেমন দেখায়? ছেলেটা বন্ধুত্বের খাতিরে একটা ফুল উপহার দিল, এটা ফিরিয়ে দিলে খারাপ দেখায় না? মিষ্টি এসে তার গ্রহণ করলো আয়রা ভদ্রতার খাতিরে নিচু কণ্ঠে বলল, থ্যাংক ইউ। ঠোঁট প্রসারিত হলো তার। এই পুতুলের মতো মেয়েটাকে খুব ভালো লাগে, কিন্তু একটু কথা বলতে আসলেই কেমন সংকোচ বোধ করে মেয়েটা। এড়িয়ে যাওয়ার চেষ্টা করে নির্বিঘ্নে। ফুলটা খুব সাহস করে দিয়েছিল, তবে আয়রা তা গ্রহণ করবে এটা ছিল কল্পনাতীত। বিলাসবহুল কক্ষের ঠিক মাঝে রয়েছে লম্বা এক মিটিং ডেস্ক। তার দুপাশে সারি বাঁধা 10টা করে মোট 20টি চেয়ার, আর দুই মাথায় রাজকীয় 2টি চেয়ার। এটা ঋষি বেনির অফিসের মিটিং কক্ষ। আজ তার কোম্পানির সাথে মাহির এবং অ্যালেক্সের ডিল হওয়ার কথা। দুই চেয়ারে রাজকীয় এসে বসে আছে দুজন। ঋষি বসেছে মাহিরের বাম পাশে এবং ডান পাশে বসে আছে রিহান। অ্যালেক্সের এক পাশে বসে আছে তার ম্যানেজার। দুদিন আগে ঋষির সাথে একান্তে মিটিং হয়েছে মাহিরের, এবং গতকাল মিটিং হয়েছে অ্যালেক্সের। সেই দুইজনের অফারের ওপর ভিত্তি করে আজ ঋষি একজনকে তার পজিটিভ দিবে। অ্যালেক্স বরাবরই অহংকারী এবং সুকৌশলী, মাহির তার প্রতিদ্বন্দ্বী, কম শত্রু বেশি। মাহির এবং তার মধ্যে কোনো ডিল থাকলে যে কোনো কিছুর বিনিময়ে এটা তার চাই। তবে মাহির ছেড়ে দেওয়ার পাত্র নয়। ঠান্ডা মাথায় চাল দিয়ে জিতে যায় সে, তবে প্রতিবার তা হয়ে ওঠে না। কখনো কখনো পরিস্থিতি অ্যালেক্সের পাশে চলে যায়। কেউ কারো থেকে কম নয়, দুজনে একে অপরের থেকে এক পা এগিয়ে থাকতে চায়। আজকের এই প্রজেক্ট অনেক ব্যয়বহুল। এই প্রজেক্ট হাতে পেলে তাদের কোম্পানির হাইপ অনেক বেড়ে যাবে, তাই ঋষিকে বিশাল সুযোগ অফার করেছে অ্যালেক্স। তবে কেন যেন আজকের এই মিটিং বা প্রজেক্টের প্রতি মাহিরের কোনো আগ্রহ নেই। পায়ের উপর পা তুলে নির্বিঘ্নে ফোন স্ক্রল করে যাচ্ছে সে। হয়তো এখানে না আসলেও পারত, কিন্তু অ্যালেক্সের কথা ভেবে আসতে হয়েছে। সে ডিল মিটিংয়ে উপস্থিত না থাকলে অনায়াসেই প্রজেক্টটি অ্যালেক্স পেয়ে যাবে, কিন্তু তাতে তার কোনো মাথা নেই। বরং সে না আসলে অ্যালেক্স তাকে দুর্বল ভাবত, সুযোগ পেলে এই নিয়ে ব্যঙ্গ করত। ঋষি তার প্রজেক্টের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছে এবং এর বিস্তারিত আলোচনা করছে, কিন্তু সেদিকে মাহিরের কোনো মনোযোগ নেই। বরং সে গভীর মনোযোগ দিয়ে ফোনে গেম খেলছে। তার এমন নির্লিপ্ত ভাব দেখে কপাল কুঁচকে তাকিয়ে আছে রিহান। কেন যেন বিষয়টি তার বোধগম্য হলো না। হাতের কনুই দিয়ে খোঁচা দিল মাহিরের হাতে। বিরক্তিতে নিয়ে তাকালো মাহির, যেন তার কত গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটেছে। মুখে সসূচক শব্দ তুলে প্রশ্ন করল রিহান, সমস্যা কি তোর? এত ইম্পর্টেন্ট মিটিংয়ে বসে এমন বুজুং বাজুং করছিস কেন? তুই কি এই প্রজেক্টটি পেতে চাস না? এতে ভাবিস না প্রজেক্টটি আমরা পাচ্ছি না। এই প্রজেক্ট অ্যালেক্সের ভাবলেশীন উত্তর দিয়ে পুনরায় ফোনে মনোযোগী হলো সে। চোখ কপালে তুলে তাকালো রিহান। বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, তুই এত কুল হয়ে বসে আছিস কী করে? কিছু করবি না? এত বড় প্রজেক্ট এত সহজে দিয়ে দিবি ওকে? এসব ফাঙ্কিং জিনিস আমার লাগবে না। তবদা খেয়েই বসে রইল রিহান। তার কি বলা উচিত বা কী করা উচিত বুঝে উঠতে পারল না।
তবুও গায়ে গুই করে প্রশ্ন করলো, তাহলে না আসলেই তো পারতি, শুধু শুধু এসেছিস কেন? এ পর্যায়ে রেগে গেল মাহির, দাঁতে দাঁত পিষে কিরমির করে বলল, আর একটা কথা বললে আই সুয়াল তোর এই মুখ আস্ত রাখবো না। আতঙ্ক দুপাশে মাথা নাড়ল রিহান, এক হাতে মুখ চেপে বসে রইল স্ট্যাচু হয়ে। তাকে কেউ বোম মেরে উড়িয়ে দিলেও আর কথা বলবে না। রেশি কথা বলতে বলতে এক পর্যায়ে খেয়াল করলো মাহিরকে। তার প্রেজেন্টেশনে যে মাহিরের কোনো মনোযোগ নেই তা বুঝতে পারল। পায়ের উপর পা তুলে একপাশে হয়ে বসে আছে সে, ডান হাত টেবিলে ঠেকিয়ে গভীর মনোযোগ দিয়ে ফোনে কিছু করছে। ব্ল্যাক স্যুট প্যান্ট গায়ে, লম্বা চওড়া ছেলেটাকে খুব আকর্ষণীয় লাগলো। মুখাবয়ব ইস্পাতের ন্যায় কঠিন, আংশিক লম্বা চুলগুলোর কয়েকটি কপালে উপর ঝুঁকে আছে, পিছন দিকে খানিকটা ঘাড় শুয়েছে। মুগ্ধ হলো সে ছেলেটার পার্সোনালিটি, তার হৃদয়ে কাঁপন ধরায়। বাঙালি ছেলেরা বুঝে এত সুদর্শন আর স্ট্রিক হয়। আচমকা মাহির চোখ তুলে তাকালো রেশির দিকে, কেঁপে উঠল মেয়েটা। এমন ধারালো চোখের দৃষ্টি কেমন অস্বস্তি দিল তাকে। মেখে এসে চোখ ফিরিয়ে তাকালো অ্যালেক্সের দিকে। সে আয়েশি ভঙ্গিতে বসে শকুনি নজরে তাকিয়ে আছে রেশির দিকে। মেয়েটা বিব্রত বোধ করলো, তবে দক্ষতার সাথে সামলে নিল সেটি। পুনরায় তার প্রেজেন্টেশনের শেষ পয়েন্টটি আলোচনা করে ইতি টানলো এখানে। এবার শুধু যার ডিল সে কনফার্ম করবে তার নাম ঘোষণার পালা। ঠেলা চোখে অ্যালেক্সের পানে তাকিয়ে খানিকটা ঝুঁকে স্পর্শ করতে চাইল মাহিরের হাত। সে বাতাসের বেগে তা সরিতে নিল সে ডেস্কের ওপর থেকে। আগুন ঝরা চোখে তাকালো মেয়েটির দিকে। ফর্সা থকথকে গায়ের রং ও সোনালি চুলের মাঝে ধূসর রাঙা দুই চোখ জল জল করছে। গোলাপ রাঙা দুই ঠোঁট আবেদনময়ী ভঙ্গিতে চেয়ে, হাঁটু সমান ছোট পোশাকের ডালা সমান বড় গলার ফাঁকে দৃশ্যমান শরীরের আকর্ষণীয় ভাঁজ। কিঞ্চিত ঝুঁকে থাকায় তা অধিকাংশই যেন উঁকি দিয়ে বেরিয়ে আসতে চাইছে, তবে তা আকৃষ্ট করতে পারল না মাহিরকে। ক্ষুণাক্ষরেও চোখ তুলে তাকায়নি মেয়েটির গায়ের দিকে। মেয়েটাকে তাকে স্পর্শ করতে চেয়েছে, এতে সে ভীষণ ক্ষুব্ধ। আগুন ঝরা চোখে তাকিয়ে আছে তার মুখ পানে। মেয়ে দেখে হয়তো খাতির করলো, না হয় কয়েক গা বসিয়ে দিত। চোখের উপর হাত চেপে বসে আছে রিহান। রেশির এমন অপ্রত্যাশিত দেহ প্রদর্শনে সে ভীষণ লজ্জিত। মাঝে একবার আঙ্গুল ফাঁক করে দেখলো ঠিকঠাক হয়ে বসেছে কিনা। না, মেয়েটা আগের মতোই ঝুঁকে আছে। ঝট করে আঙ্গুলখানা তুলে ঠিকঠাক চোখে ডেকে নিয়ে বিড়বিড় করে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, আমার মতো ভোলাবালা একটা ছেলের সামনে কেমন করছে দেখো, অসভ্য মেয়ে। আমার না হওয়া বউ যদি জানতে পারে ভুলক্রমে আমার চোখ পড়েছিল একবার, তাহলে নিশ্চয়ই চোখ দুটো তুলে লবণ মরিচ দিয়ে মেখে খেয়ে নিবে। হেই হেই বেয়াদব মেয়ে, সোজা হয়ে বসো, একদম চালাকি করবি না। আমি কি ভীষণ লয়ার বুঝেছিস? আমার বউকে খুঁজে পাওয়ার আগে আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। তোর কপাল ভালো এখানে এই হিটলার আছে, তাই কিছু বলতে পারছি না, নয়তো আজ একটা শিক্ষা দিয়ে দিতাম। অভদ্র শালী সস্তা মেয়ে। মাহিরের এমন দৃষ্টিতে ভরকালো রেশি। মেকি এসে মিনমিন করে বলতে লাগলো তার ভাষায়, না মানে আমি বলছিলাম আমার অফারটার কথা যদি একবার ভেবে দেখতে, তবে এই প্রজেক্টটা আমি তোমাকেই দিতাম। ডিল ক্যান্সেল। উঠে দাঁড়িয়ে সে মাহির। বিস্ময়ে রিহান লাফ দিয়ে উঠল। এত বড় প্রজেক্ট মাহির নিজে থেকে রিজেক্ট করে দিল। ততক্ষণে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে সে। ব্যস্ত হলো রিহান হাতের ফাইলগুলো গুছিয়ে। তড়িঘড়ি করে সেও চলল পিছন পিছন। যেতে যেতে বলতে লাগলো, আর ইউ ম্যাড মাহির? 100 কোটি টাকার প্রজেক্ট ছিল এটা, তুই নিজ থেকে রিজেক্ট করে দিলি। কোনো প্রতি উত্তর করলো না সে। পায়ের গতি বাড়িয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। বিরক্ত হলো রিহান। পেছন থেকে
একটি লাথি দেখালো মাহিরকে, যদিও সামনাসামনি দেওয়ার সাহস তার নেই। গাড়িতে বসে পুনরায় প্রশ্ন করলো রিহান, তোর কি হয়েছে বলতো? তুই এই প্রজেক্টটা নিলি না কেন? মাহির নির্বিঘ্নে স্টার্ট করলো গাড়ি। রিহান যে বারবার প্রশ্ন করে যাচ্ছে তাতে যেন উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। এই পর্যায়ে কিছু খেয়াল হতে প্রশ্ন করলো রিহান, আচ্ছা এই বেয়াদব মেয়েটা তোকে কিসের অফারের কথা বলছিল? ওয়ান নাইট চেয়েছিল আমার কাছে। কিছুটা থেমে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, তোর যদি এত আফসোস হয় প্রজেক্টটার জন্য তুই যা, গিয়ে একটা রাত সময় দিয়ে আয় তাকে। দুগাল চাপড়ে রিহান, আস্তাক ফিরুল্লাহ, তুই তো বন্ধু নামে কলঙ্ক মাহির। আমার মতো ভোলাবালা একটা ছেলেকে এমন বাজে মেয়ের হাতে তুলে দিতে চাইছিস? সি, এই ছিল আমার কপালে। পরক্ষণেই দুহাত তুলে উপরের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, হায় আল্লাহ, আমাকে তুলে নাও, এ জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। মাহির বোধহয় হাসল খানিক, তবে দৃষ্টিগোচর হলো না রিহানের গাল ফুলিয়ে বসে আছে সে। আর কথা বলবে না এই মির্জাফরের সাথে। কিছু দূর যেতে ঝংকার তুলে বেজে উঠল মাহিরের ফোন। স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে কাল বিলম্ব না করে কানে তুলল সেটি। অপর পাশ হতে কী বলল শোনা গেল না, তবে মাহিরের হুঙ্কারে কেঁপে উঠল রিহান। ওর হাত ভেঙে দে। আকস্মিক এমন চিৎকারে ভড়কে গিয়েছিল সে। বুকে থুতু দিয়ে নিজেকে স্বাভাবিক করে ফুঁস করে দম নিল। এটা নতুন নয়, এমন প্রায়ই হয়। কারো ফোন আসে, তারপর এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আদেশ ছুড়ে সে। মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় রিহান, ও কি আসলেই কোনো ভালো ছেলে নাকি আন্ডারওয়ার্ল্ডের কোনো মাফিয়া? পরক্ষণে কী ভেবে মুখ বাঁকালো, আপন মনে বিড়বিড় করলো, হতেই পারে যেই নির্দয় পাষাণ এই ছেলে, ওর জন্য এসব একদম পারফেক্ট প্রফেশন। কলেজে থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটছে আয়রা ও সুরাইয়া। সামনেই তার ফুপুর বাসা। রিক্সা করে গেলে 5-7 মিনিট লাগে, হেঁটে গেলে 15 মিনিট। তার হাতের কৃষ্ণচূড়া থোকা ছিঁড়ে কানে গুজতেছে সুরাইয়া। ফুলটা তার ভীষণ পছন্দ, এত বড় গাছ থেকে নিতে পারে না তো কখনো, এখন না চাইতেও পেয়ে গেল। হাঁটতে হাঁটতে কিছু মনে পড়তে প্রশ্ন করলো সুরাইয়া, তোর মাহির ভাইকে মনে পড়ে আরও? হাস্যোজ্জ্বল মুখখানি মুহূর্তেই সে গেল অন্ধকারে। শুকনো এক ডোক গিলে ব্যথাটুকু গিলে নিল যেন। নমনীয় কণ্ঠে মিনমিন করে বলল, যার আমাকে মনে পড়ে না তাকে আমি মনে করতে যাব কেন? রহস্যময় হাসল সুরাইয়া, ফের শুধালো, তুই কি করে বুঝলি ভাইয়া তোকে মনে পড়ে না? এ পর্যায়ে চেঁচিয়ে উঠল আয়রা, ওর কথা আর একবার বলেছিস তো তোর সাথে আমি কথা বলবো না সুরাইয়া। ওই লোকটা পাষাণ, ও আমাকে মনে করে না আমি জানি, করলে নিশ্চয় একবার এসে দেখে যেত আমায়, একবার আদর করে ডাকতো আরও পাখি। মলিন হাসলো সুরাইয়া, আর কথা বাড়ানোর ইচ্ছে ছিল না, তবুও বলে ফেলল, এর জন্য তো তুই নিজেই দায়ী আরও। মানুষটাকে শুধু শুধু দোষ দিচ্ছিস কেন? ভুলে গেলি সেদিনের কথা? ডুগরে কেঁদে উঠল আয়রা, দু হাতে মুখ ডেকে বলতে লাগলো, ভুলিনি রে, ভুলিনি। আমার এই পাপের কথা কি বলতে পারি? মানুষটা কি আমাকে ক্ষমা করতে পারে না? সব ভুলে আসতে পারে না আমার কাছে? গরম নিঃশ্বাস বেরিয়ে আসলো তার ভেতর থেকে। আয়রাকে বলা মতো আর কিছু খুঁজে পেল না, বরং এক হাতে তাকে আগলে নিয়ে একটা রিক্সা দেখে উঠে পড়ল তাতে। আলিমা খানের বাড়ির সামনে রিক্সা থেকে নেমে বড় গেটটায় কড়া নাড়ল আয়রা। দারোয়ান গেট খুলে আয়রাকে দেখে প্রশস্ত হাসল, মামুনি তুমি আসছো? আসো, এই 4 দিন আসলা না যে, তুমি তো একটানা আসা মিস দাও না। মিস দিলে একদিন পর পর আসো। কি মনে করে? ঠোঁট প্রসারিত হলো আয়রার। এ বাড়ির সবাই তাকে কত ভালোবাসে, শুধু বাসলো না ওই খারুসটা। আর বলো না চাচা, সেদিন বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছিলাম, তারপর কি জ্বর হলো, কমেছে 2 দিন আগে, তবে কলেজে আসা হয়নি তাই আসতে পারিনি। ফুপির সাথে কথা হয়েছে তো
আচ্ছা মামুনি, যাও ভেতরে যাও। বড় গেট পেরিয়ে সরু রাস্তা গিয়েছে বাড়ির দরজা পর্যন্ত, আর তার দুই পাশে বাগান। আয়রা একটা বেলি ফুল ছিঁড়ে নিল সেখান থেকে। প্রাণ ভরে নিঃশ্বাস টেনে আনমনে হেসে উঠল। বেলি ফুল তার মাহির ভাইয়ের খুব প্রিয় কিনা। সীমা দরজা খুলে আয়রাকে দেখে লাফিয়ে উঠল। তাদের ওখানে দাঁড় করিয়ে রেখে ভেতরে ছুটল আলিমা খানের খোঁজে। ও খালা, আপায় আসছে গো, তোমার মাইয়া আসছে। আলিমা বেগম ঘর ছেড়ে বেরিয়ে ধমকে উঠলেন তাকে। এত চেঁচামেচি করছিস কেন? আসছে তো ঘরে আসবেই। বোকা হাসলো সীমা। এই কদিন আসেনি তো তার আয়রা আফা, তাই এক্সাইটেড হয়ে গিয়েছিল। মাহিরের বাবা মারা গেছেন, সে তখন কলেজে পড়ে। তার কোনো ভাই বোন নেই। আর না তো আছে চাচা দাদা, কেউ। আছে দুই ফুপু, শুধু তারা পরিবার নিয়ে দেশের বাইরে থাকে। বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে মামার বাড়িতেই থাকতো সে। সেদিন যে মাকে নিয়ে বেরিয়ে এসেছিল, তারপর নিজের বাড়িতে রেখে এই সীমা নামের মেয়েটাকে রেখে গিয়েছিল মায়ের দেখাশোনা করতে। বাড়ির দেখাশোনা করার জন্য আসেন রহমত চাচা, তাদের অনেক পুরাতন বিশ্বস্ত লোক তিনি। দারোয়ান আসলাম চাচা ও রহমত চাচা মিলেই এ বাড়ি দেখাশোনা করেন। আলিমা খান এগিয়ে গিয়ে হাত বুলালেন আয়রার মাথায়। মৃদু হেসে বললেন, অসুখ কমেছে? ইস, আমার আম্মুটা কেমন শুকিয়ে গেছে একদিনের অসুখে। পাশে তাকিয়ে সুরাইয়ার দিকে তাকিয়ে বললেন, তোমাকে মায়ের দিব মেয়ে, তুমিও দিন দিন ওর মতো বাদর হয়ে যাচ্ছ। এই অসময়ে বৃষ্টিতে ভিজেছিলে কেন? দুজন বোকা হাসলো। সুরাইয়া নিজের হয়ে চাপায় গিয়ে বলল, ও আমার কথা শোনে না পুপি, আমাকে কিছু বলে না। আয়রা আন্দাজ করতে পারলো এবার তাকে ঝাড়বে পুপি, তাই হেসে গলা জড়িয়ে ধরল তার। আহ্লাদি কণ্ঠে বলে উঠল, ও ফুপি, খিদে পেয়েছে, কি রান্না করেছো আজ? খেতে দাও, একদম বকো না কিন্তু, তাহলে চলে যাব আমি। হাসলেন তিনি। তাকে কি করে নরম করতে হয় এই মেয়ের ভালো করে জানা আছে। তার মাথায় হাত বুলিয়ে বললেন, তোরা হাত মুখ ধুয়ে টেবিলে বস, আমি খাবার নিয়ে আসছি। তাদের খাবার দিতে রান্নাঘরে ছুটলেন তিনি। কি মনে পড়তে মুখের হাসিটা মিলিয়ে গেল তার। মনে পড়ল, আজ যদি ছেলেটা এই বাড়িতে থাকতো তবে মেয়েটাকে বউ করে নিয়ে আসতেন। ছেলেটা তার কত যত্ন করত, মেয়েটার নিজের চোখে দেখা কিনা। পরক্ষণেই মনে পড়ল, ছেলেটা তো আজ ফোন করলো না। ঘুম থেকে উঠেনি নাকি কাজে ব্যস্ত হয়ে পড়ল। নিজ মনে ভাবলেন, একবার আয়রা যখন এসেছে তবে তিনি একটা ফোন করবেন। বদ ছেলেটা যদি একটু কথা বলে মেয়েটা না হয় শুনবে তাকে। সকালের মিষ্টি রোদ আকাশ জুড়ে ছড়িয়েছে সেই কবেই। ধীরে ধীরে তার প্রখরতা বেড়ে চলেছে। এপ্রিলের শেষ সময়, এ মাস জুড়ে অনেক গরম পড়ে, আবার হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামে। গত 4-5 দিন আগে বৃষ্টি দিয়েছিল, তারপর তো ভালোই গেল দিনগুলো। গরমে অতিষ্ঠ করে দিয়েছিল জীবন। কাল আবার হঠাৎ করে দিন ঘর করলো। বৃষ্টি তো এসেও আসলো না, শুধু শুধু আয়রার সময়টা নষ্ট করলো। সে ভেবেছিল কাল কয়েকদিনে পুপির বাড়ি গিয়েছে, তাই সারাদিন কাটিয়ে সন্ধ্যার আগে আগে ফিরবে। কিন্তু বেলা পড়ার আগে সে কি ডাকডোল পেটালো। আকাশ কালো কালো মেঘের পাহাড় দোয়ার মতো উঠছিল দিক বেদিক। দুজন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। আয়নার সামনে রেডি হতে হতে কালকের কথা মনে পড়তেই মুখ কালো হয়ে আসলো আয়রার। পুপিটা কত কষ্ট পেল। এমন দিনে তাকে আসতে দিতে চাইছিল না, তবু আসতে হয়েছে। সময়ের ব্যবধানে ওই বাড়িতে যাওয়া আসা করতে পারলেও থাকার অনুমতি নেই। তাও শুধু তার ভাই বোন যা 4 জন যাওয়া আসা করে, তার বাবা চাচা আর ফুপুর তো আসা যাওয়া হয় না। মনটা ভীষণ খারাপ হলো আয়রার। সে এসব মনে করতে চায় না। নিজের কাছে নিজেকে অনেক অপরাধী লাগে। আজ শুধু তার জন্যই দুই পরিবারের মধ্যে এত দূরত্ব। তার মাহিন ভাই তার থেকে এত দূরে। এইটুকু ভাবতেই টুপ করে এক ফোঁটা জল গড়ালো কপল বেয়ে। সে শান্ত
পরনের মুছে নিল সেটি। আনমনে বসে পড়ল জানলার কাছে। আকাশের পানে তাকাতেই সূর্যের আলোয় চোখ না দিয়ে আসলো। বিরক্ত হলো আয়রা। দপাদপ পা ফেলে এগিয়ে গেল পড়ার টেবিলের দিকে। যেতে যেতে বিড়বিড় করলো, শান্তিতে একটু দুঃখ বিলাস করতে পারি না। সাতার জিন্দেগি। তখনই কানে ভেসে আসলো মেয়েলি কণ্ঠের এক বিরক্তকর সুর। কিরে আপু, আর কতক্ষণ লাগবে তোর? স্বাস্থ্য সেই কখন থেকে বসে আছেন আমাদের জন্য। তোর জন্য প্রতিদিন লেট হয় আমার। নীরবে শুনে গেল আয়রা। পরক্ষণে কি মনে করে বলল, আমি দেরি করলেই ক্লাসে অন্তত 10 থেকে 15 মিনিট আগে যাই। তোর কথাই মনে হচ্ছে আমার জন্য তোর ক্লাস মিস হয়ে যায়। এত তাড়া থাকলে তুই নিজে চলে যাস না কেন? নয়তো বাবাকে বলিস তোকে নামিয়ে দিতে, আমি একা একাই যেতে পারবো। তার কথায় বিরক্ত হলো সায়রা। সে ক্লাস টাইমের আগে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে চায়, কিন্তু আয়রার জন্য সে ইচ্ছা অনুযায়ী আগে যেতে পারে না। আয়রা একদম সময়ে যাবে। এতে যেন আয়রার প্রতি তার বিরক্তির পাল্লা থরথর করে বাড়ে, বই কমে না। আয়রাকে তার মুঠোই ভালো লাগে না। তারা এক বংশের মেয়ে, এক রক্তের মেয়ে। তাহলে আয়রাকে কেন তার থেকে সুন্দর হতে হবে? আয়রা তার থেকে সুন্দর হওয়ায় সে আয়রাকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তার মতে তার মাহির ভাই ফুপি সবাই তো আয়রাকে বেশি ভালোবাসে, তাই তাকে হিংসে হয় সায়রার। যেদিন মাহির চলে গেল সেদিন সবচেয়ে খুশি হয়েছিল সায়রা। তার প্রিয় মাহির ভাই তার দিকে কখনো চোখ তুলে তাকায়নি, শুধু আয়রাকে নিয়েই পড়ে থাকতো। খুব তো ভালো হয়েছে সে চলে গেছে, যাবে না। আয়রা তো পেটে পেটে বুদ্ধি মাহির ভাইকে বিয়ে করার জন্য সেদিন কি অপবাদ দিল। ভেবেছিল এত লোকের সামনে এসব পড়লে মাহির ভাই চাপে পড়ে তাকে বিয়ে করে নেবে। ভালোই হলো গেছে। সায়রা জানে আয়রার বিয়ের পরে মাহির দেশে আসবে, তাই তো এতদিন হলো এখনও আসলো না। হঠাৎই ভাবলে সে খুব খুশি হয়, তখন সে মাহির ভাইকে বিয়ে করে নেবে। বিয়ের কথা মনে পড়তে আবার মুখ বাঁকালো সে। বিয়ে করে বলল, অপায়া এতদিন হলো একটা সম্বন্ধ বিয়ে পর্যন্ত আগাতে পারলো না। রাস্তা থেকে ফিরে যায়, কবে যে বিয়ে হবে আর আমার মাহির ভাই আসবে। কী রে, কি বিড়বিড় করছিস? তখন থেকে কী ভাবছিস এত? আয়রার কথায় মেকি হাসলো সায়রা। কোমর সমান খোলা লম্বা চুলগুলো হাত দিয়ে হাওয়ায় উড়িয়ে দরজার দিকে যেতে বলল, ওসব তুই বুঝবি না, তাড়াতাড়ি আয়, আমাকে যেতে হবে। নিজেকে একবার আয়নায় দেখে ব্যাগের ফিতা টেনে কাঁধের দিকে কিছুটা উঠিয়ে সায়রার পেছন পেছন পা বাড়ালো সে। রান্নাঘরে লাগোয়া বিশাল বড় ডাইনিং রুম, বড় বড় দুখানা কাঁচের টেবিল, তার ডান দিকে রান্নাঘরের ফটক ও বাম দিকে দুখানা ইলেকট্রনিক ফিল্টার, তার পাশে বেসিনে হাত দিয়ে বাবার পাশের চেয়ারটাতে বসলো আয়রা। তার অপর পাশে বসেছে সায়রা ও আরমান। তাদের পাশে বসে আছে ফরিদ মাহমুদ, সার্ভেন্ট আমিনা খালা, হাবিবা মাহমুদ ও রাজিয়া মাহমুদকে হাতে হাতে এগিয়ে দিচ্ছেন সব কিছু। সবাইকে খাবার বেড়ে দিয়ে খেতে বসবেন তারা। আয়রা সবে এক টুকরো রুটির ছিঁড়ে মুখে দিয়েছে, তখন চাটি পড়লো মাথায়। চোখ মুখ কুঁচকে তাকাতেই দেখলো আরিয়ান দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে তার পাশে। বাকিরা খাবার খাওয়ার মনোযোগী থাকায় ওকে কেউ লক্ষ্য করেনি। হাবিবা মাহমুদ দেখতে পেতেই চেয়ার বাড়িয়ে বসতে বললেন। আয়রার পাশে চেয়ার টান দিতে জারা দিয়ে উঠল আয়রা। রাগান্বিত কণ্ঠে ফুসফুস করে বলল, তুমি আমার পাশে বসবে না ভাইয়া? এইমাত্র তুমি আমায় মেরেছো, শুধু আমার পাশে বসে দেখো, একটা খাবার তোমার মুখে তুলতে দিব না। হা করে হামি দিয়ে হাত দিয়ে মাসি তার আবার মতো করে গাছাড়া ভাব নিয়ে বসলো আরিয়ান। সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। মুখটাকে ইনোসেন্ট করে এক হাত মাথায় দিয়ে ন্যাকামি করে বলল সে, বিশ্বাস করো সবাই তোমাদের মেয়ে অপবাদ দিচ্ছে আমায়। আমি তো এইমাত্র ওকে দেখলাম এখানে। কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল, চুপ থাক বটকি, আর একটা কথা বলেছিস
তো ভালো হবে না। শুধু তো মাথায় চাটি মেরেছি, তোকে তো হাত পা ভেঙে নদীতে ফেলে দিয়ে আসা উচিত। রাত জেগে যে ফোন গুতাগুতি করিস, বলবো চাচ্চুকে। চোখ দুটো কপালে উঠল তার। সে রাত জেগে ফোন টিপে এটা আরিয়ান ভাই জানলো কি করে? সে মনে করার চেষ্টা করলো সে কি কাল দরজা নক করেনি। না করেছে তো। তাহলে তার ভাবনা চিন্তার মধ্যেই পুনরায় শোনা গেল আরিয়ানের কণ্ঠ। আর যদি দেখেছি রাত জেগে ফোন নিয়ে পড়ে থাকিস, তাহলে কিন্তু সেদিনই হবে এ বাড়িতে তোর শেষ দিন। ভীতি চোখে তাকালো আয়রা। সবাইকে একবার পরখ করলো কেউ শুনলো কি না। তার কোনো সারা শব্দ না পেয়ে সবাই আবার খেতে মন দিয়েছে। ফুস করে নিঃশ্বাস নিল সে। যাক বাবা, চাচা শোনেনি, এটাই অনেক। উচ্চ ছাদের নিচে বিস্তেত কক্ষটি প্রথম দেখাতেই রাজকীয় অনুভূতি জাগায়। সাদা ও কালো রঙের দেওয়াল, ছাদের মাঝখানে ঝুলছে এক বিশাল ক্রিস্টালের ঝাড়বাতি, যার উপর সূর্যের আলো পড়ে চিকচিক করছে। মেঝেতে পাতা রয়েছে নরম কার্পেট, তার উপর স্থাপিত ভেলভেট কাপড়ে মোড়ানোর আরামদায়ক সোফা সেট। সোফার ঠিক মাঝ বরাবরই বসে সামনের সেন্টার টেবিল আড়াআড়িভাবে পায়ের উপর পা তুলে পপকর্ন চিবুচ্ছে আর মুভি দেখছে রিহান। গাড়ির হর্নের আওয়াজ পেয়ে গাড় কাত করে তাকালো সে। ঘরের একপাশে বিশাল কাঁচের জানালা, সেখান দিয়ে দেখা যায় সবুজ বাগান পেরিয়ে বাইরের শান্ত রাস্তা। সাদা পর্দা খানিকটা ফাঁক, যা দিয়ে সে সাদা রঙের একটি মার্সিডিজ দেখতে পেল। তাই উঠে গিয়ে দরজা খুলে পুনরায় নিজের জায়গায় বসে পড়ল। মিনিটের মাথায় হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো এক বিদেশি ছেলে ও বাঙালি মেয়ে। ছেলেটি রিহানকে দেখতে পেতেই তার নিজস্ব ভাষায় বলতে লাগলো, সময়ের দিকে তোদের খেয়াল আছে রিহান? কয়টা বাজে এখন? আজকে না আমাদের একসাথে ব্রেকফাস্ট করার কথা? তুই এখানে হাত পা সরিয়ে বসে আছিস। রিহান কোনো প্রতিউত্তর করলো না, বরং সে নির্বিঘ্নে মুভি দেখছে। এবার চারপাশে তাকিয়ে ছেলেটি পুনরায় প্রশ্ন করলো, মাহির কোথায়? রিহান বিরক্ত হয়ে তাকালো পাশে দাঁড়ানো মেয়েটির দিকে। কণ্ঠে জাজ নিয়ে ধমকে বলল, এই সেমরি, তোর এই বিদেশি বিড়ালটাকে সরাতো এখান থেকে। শুধু শুধু আমাকে ডিস্টার্ব করতে আসছে। এবার মেয়েটির থেকে চোখ সরিয়ে ছেলেটির দিকে তাকিয়ে বাংলাতেই বলল, তোর দাদাকে গিয়ে নিয়ে আয় যা, আমার সাথে চেঁচাবি না শালা। কাল ডাকতে গিয়ে একটা লাথি খাইছি। মেয়েটি খেকিয়ে উঠল, এই রিহাইন না, ভালো হবে না কিন্তু। একদম আমার ডাইনকে বিড়াল বলবি না। ওর মতো ছেলে হাজারে একটা পাওয়া যাবে না। রিয়ান কনিষ্ঠ আঙ্গুলে কান চুলকায়। জাইডেন তাদের ভালো বন্ধু। এই কয়েক বছরে তাদের সাথে থেকে ভালোই বাংলা শিখেছে। তাছাড়া পাশে দাঁড়ানো আনিকা তার গার্লফ্রেন্ড। আনিকার সাথে পরিচয় জাইডেনের মাধ্যমেই হয়েছে। এখন আনিকাও তাদের একজন ভালো বন্ধু হয়ে উঠেছে। রিহানের কথায় কোনো প্রতিউত্তর না করে মাহিরকে ডাকতে উপরের দিকে পা বাড়াচ্ছিল জাইডেন। তখনই শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নামলো মাহির। মুখে তার গাম্ভীর্যের ছাপ। এইটুকু পথ নামতে নামতে ওদের কথার আংশিক কানে গেছে তার, কিন্তু তাতে সে নির্বিকার। মাহিরকে দেখতে পেয়ে রিহান সোজা হয়ে বসলো। জাইডেন এগিয়ে গিয়ে বলল, 10:30 ওভার, আর আমরা তোকে বাসা থেকে নিতে এসেছি। আমার ব্রেকফাস্ট টাইম 11টা। আই থিঙ্ক ইউ আর গাইজ নো দ্যাট বাই। তাই বলে সপ্তাহে 1-2টা দিন আমাদের জন্য একটু ভাবা যায় না? আমাদের তো খিদে লাগে ভাই। আনিকার কথায় কোনো প্রতি উত্তর করলো না মাহির, বরং তাদের কাউকে কিছু না বলেই গ্যারেজের দিকে পা বাড়ালো। তৎমত খেয়ে দাঁড়িয়ে রইল তিনজন। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করা ছাড়া আর কিছুই করার নেই। সপ্তাহে ছুটির দিনগুলোতে তারা একসাথে কাটায়। বাকি দিনগুলোতে প্রয়োজনে দেখা সাক্ষাৎ হলেও কাজের ব্যস্ততায় একসাথে সময় কাটানো হয় না। নিজেদের মধ্যে ব্যক্তিগত সময় কাটানোর জন্য তারা এই ছুটির দিনগুলো বেছে নেয়। অথচ এই 1-2টা দিনেও মাহিরের কত অনীহা, হাসি, আনন্দ, বিনোদন, এসব যেন
তার ক্যারেক্টারের বাইরে কথাটি ভাবতেই বিড়বিড় করলো আনিকা। নিরামিষ কথাকার কলেজে প্রবেশ করতেই আয়রাকে রেখে নিজের ডিপার্টমেন্টের দিকে ছুটে গেল সায়রা। পড়ালেখায় সে ভালো পজিশনে আছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এখানে জুলজি বিভাগে পড়ছে। আয়রার সাথে ডিপার্টমেন্ট ও ক্লাস টাইমিং কোনো কিছু মিল থাকায় সে তার স্বাধীন মতো চলে। শুধু বাড়ি থেকে আসার সময় একসাথে আসে, এতটুকুই। একদিক দিয়ে সে মনে করে আয়রা না থাকায় নিশ্চিন্তে আছে। সায়রার ছুটে যাওয়ার দিকে একবার তাকিয়ে ছোট ছোট পা ফেলে নিজের ক্লাসের দিকে অগ্রসর হলো আয়রা। কিছু দূর যেতে দেখা মিলল তার ব্যাচমেট লামিয়ার সাথে। মেয়েটা অনেক মিশুক, গত মাসে এখানে ট্রান্সফার হয়ে এসেছে। যেমন দুষ্টু তেমনি চঞ্চল, এই কদিনে সবার সাথে মিশে গেছে সে। সাথে স্যার ম্যাডামদের কাছেও হয়ে উঠেছে এক পরিচিত মুখ। আয়রাকে দেখে হেসে শুধালো, কী গো সখী, এত দেরি করলে কেন? তখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি। লামিয়ার কথায় শব্দ করে হেসে উঠল আয়রা। এই মেয়ে প্রত্যেককে ধরে ধরে এই কথা বলবে। কেউ যদি জিজ্ঞাসা করে কেন অপেক্ষা করছিলে, তখন বলবে তোমরা না আসলে যে ক্লাস ফাঁকা ফাঁকা লাগে, এইটা আমার একদম ভালো লাগে না। আয়রার হাসি দেখে লামিয়া হাসলো। আয়রাকে গাল টিপে দিয়ে বলল, এই তো কিউটের দিব্যাকে এখন কিউট লাগছে, তখন এমন গাল ফুলিয়ে রেখেছিলে কেন? তোমাকে একদম আমাদের বাড়ির যোগুর মতো লাগছিল। আয়রা কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, যোগু কে? আমাদের বাড়ির একটা সুর বিড়াল, একটু সুযোগ পেলেই এটা ওটা নিয়ে পালাবে। ওর চেহারাটা দেখতে বোম্বাই মরিচের মতো মনে হয়, সারাক্ষণ রেগে থাকে। এই যে তোমার মতো ফুলিয়ে রাখবে। খিলখিল করে হেসে উঠল আয়রা। মেয়েটা পারেও বটে। তখন থেকে কেমন হাসিয়ে যাচ্ছে। কথা বলতে বলতে দুজন ক্লাসে প্রবেশ করলো। তখন শুনতে পেল কয়েকজন ছেলের মধ্যে কী নিয়ে কথা হচ্ছে। এমন জটলা পাকানোর দেখে লামিয়া খানিকটা এগিয়ে একজনকে জিজ্ঞাসা করলো, কী নিয়ে এত গসিপ করছো তোমরা? ছেলেটা বলল। আয়রা শুনতে পেল না। লামিয়া নিজে থেকেই বলতে লাগলো, এই আমাদের ক্লাসের সাগরকে কে যেন মেরে হাত ভেঙে দিয়েছে। আঁতকে উঠল আয়রা। কালকেই তো ছেলেটা তার সাথে কত সুন্দর কথা বলল, হাসলো, তাকে ফুল দিল, কত প্রাণোচ্ছল প্রাণবন্ত একটা মানুষ কারোর সাথে কখনো ঝামেলায় জড়ায় না। এমন ছেলেকে কে নিষ্ঠুরভাবে মারতে পারে? গল্প দহন শেষে তুমি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।